আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলোচনায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। অবশেষে বাংলাদেশ বিমান বাহিনীতে জঙ্গি সংক্রমণ ঘটেছে। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, কিন্তু এরকম সুস্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছিল না। গত 2-3 ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে আলাপ হচ্ছিল। বিস্তারিত খোঁজ নিয়ে নিশ্চিত হয়ে আজকে এই ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো। শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। বাংলাদেশে অনেকদিন ধরেই জঙ্গিদের উপস্থিতির কথা বলা হচ্ছিল, কিন্তু সরকারের পক্ষ থেকে, বিশেষ করে ডক্টর ইউনূসের পক্ষ থেকে এটি বরাবরই অস্বীকার করা হচ্ছিল। বাংলাদেশে আমরা দেখেছি আইসিসির পতাকার আদলে পতাকা নিয়ে রাজপথে মিছিল করতে, যখন ধানমন্ডি 32 নম্বরে মুজিব ভবন ভাঙা হচ্ছিল, সেখানেও আমরা আইসিসির অনুরূপ পতাকা দেখেছি। এর আগে আওয়ামী লীগ সরকার কিন্তু এই জঙ্গিদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছিল, কিন্তু তার আগে বিএনপি জামাত সরকারের আমলে আমরা বাংলা ভাই, জঙ্গি শায়ক, আমরা নানাবিধ জঙ্গিদের তৎপরতা দেখেছি। তারা একসাথে 63টা জেলায় বোমাবাজি করেছিল। কিন্তু তারপরেও এই জঙ্গি আছে কি নেই এটি নিয়ে এক ধরনের লুকোচুরি খেলা চলতেই থাকে। এক দল বলছে যে বাংলাদেশে জঙ্গি নেই, এগুলো শেখ হাসিনার সরকারের বানানো। আরেক দল আরো অনেক কথা বলছে। তার আগে একটু বলে নি যে বিমান বাহিনীতে কি ঘটেছে, তারপরে প্রাসঙ্গিক আলোচনাগুলো করব। টিটিপি, তেহরিকে তালেবান পাকিস্তান, এরা আফগানিস্তানের যে তালেবান বাহিনী তাদেরই অনুসারী একটা ইসলামী সশস্ত্র জেহাদি গ্রুপ, যাদেরকে বলা হয় পাকিস্তানি তালেবান। এরা মূলত অপারেট করে পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্ত বরাবর, এবং এরা চায় তাদের যে এরিয়ায় তারা অপারেট করে সেই প্রদেশে তারা শরিয়া আইন চালু করতে চায়। 2024 সালের জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান, যাকে আমরা এই কারণেই জঙ্গি অভ্যুত্থান বলি, যে রেজিম চেঞ্জ, তারপর থেকে বাংলাদেশ হয়ে গেছে জঙ্গিদের উর্বর ভূমি। আপনারা জানেন যে 5ই আগস্টের পরে প্রায় সব জঙ্গিদের জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে। তার আগে নরসিংদীতে জেল ভেঙে অনেক জঙ্গি পালিয়ে গেছে, এবং তারপর থেকেই এই জঙ্গিদের উত্থান। এবং এই বাংলাদেশের এই জঙ্গি নেটওয়ার্ক গড়ে তোলার জন্য আন্তর্জাতিক অনেক জঙ্গি সংগঠনের দৃষ্টি পড়েছে, তার মধ্যে টিটিপি অন্যতম। পাকিস্তানে বাংলাদেশ বিমান বাহিনীর একজন ওয়ারেন্ট অফিসার টিটিপির হয়ে কাজ করার সময় গ্রেপ্তার হয়, এবং পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তান পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে সে বাংলাদেশ এয়ারফোর্সের এই টিটিপির সাথে ইনভলভমেন্টের বিষয়ে অনেক ইনফরমেশন দেয়। তখন কর্তৃপক্ষের টনক নড়ে, এবং তার ফলশ্রুতিতে বাংলাদেশে যে ঢাকার যে কুর্মিটোলা এয়ার খন্দকার এয়ারবেস, যশোরে মতিউর রহমান এয়ারবেস এবং চট্টগ্রামে জহুরুল হক এয়ারবেস, সেখানে তারা ব্যাপক ইনভেস্টিগেশন করে, এবং সেখানে ইনভেস্টিগেট করতে গিয়ে তারা এই টিটিপির বাংলাদেশ নেটওয়ার্কের অস্তিত্ব খুঁজে পায়। চট্টগ্রামের যে জহুরুল হক এয়ারবেসের কথা বলছি, সেখানে যে মসজিদের প্রধান ইমাম, তিনি সম্ভবত এই বাংলাদেশের টিটিপির মূল রিক্রুটার, তিনি মূল রিক্রুট করে থাকেন বলে ধারণা করা হচ্ছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আরো অনেক, 2 জন স্কোয়াড্রন লিডার, 10 জন জুনিয়র কমিশন অফিসার, ওয়ারেন্ট অফিসার, নানান পদের এদের গ্রেপ্তার করা হয়েছে। এর বাইরে আরো প্রায় ডজন খানেককে গ্রেপ্তার করা হয়েছে, এবং তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে। এর মধ্যে দেখা যাচ্ছে যে 6 জন ওয়ারেন্ট অফিসার বা ওই লেভেলের, তারা তাদের কর্মস্থল থেকে ছুটি না নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, এবং সম্ভবত তারা কেউ তুরস্কে গেছে, কেউ পাকিস্তানে গেছে, কেউ পর্তুগাল গেছে, কেউ নিউজিল্যান্ড গেছে। তার মানে একটা ব্যাপক জঙ্গি তৎপরতা এই বাহিনীর সাথে ইনভলভ হয়েছে। এখন যে কথা বলছিলাম, যে বাংলাদেশে যখনই বলা হচ্ছে জঙ্গিদের তৎপরতা বাড়ছে বা জঙ্গি আছে, তখন একটা গ্রুপ বলছে জঙ্গি নেই, এটা শেখ হাসিনার সরকারের একটা খেলা, পাতানো খেলা।
আবার এরাই বলছে যে এই জঙ্গি জঙ্গি ধোয়া তুলে আমেরিকা এদেশে সামরিক অস্ত্র বেচতে চায় বা জঙ্গিদের তৎপরতা কমানোর নামে বাংলাদেশে ঢুকতে চায়। ভারতেরও হয়তো এটা একটা মেকিং গেম, এর ফলে তারা বাংলাদেশকে চাপের মুখে রাখবে, এরকম নানাবিধ কনস্পিরেসি থিওরি দিয়ে তারা আসলে সত্যটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে। আজকে আমি সিডনি গিয়েছিলাম, আমাদের এই নববর্ষের মেলা আজকে হলো। বঙ্গবন্ধু কাউন্সিল অফ অস্ট্রেলিয়া, এটা অস্ট্রেলিয়ার বাঙালিদের সবচেয়ে বড় মেলা এবং এটা এখন একটা মাল্টি কালচারাল মেলা হয়ে গেছে। শুধু বাঙালিরা নয়, বিভিন্ন দেশের লোকজন এখানে পারফর্ম করে, এখানে তারা দর্শক হিসেবে বা তারা এখানে আসে, মানে এটা একটা একদম বহুজাতিক মেলা। এবং এখানে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় মিনিস্টার, এমপি, বাংলাদেশি যারা বিভিন্ন কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছে তারাও আসেন। সো এই মিলন মেলায় গিয়েছিলাম এবং আমি একটু আমার বাসা থেকে দূরে এসেছি, তো সারাদিনে প্রায় 650 কিলোমিটার ট্রাভেল করে এই মধ্যরাতে আমি এই শোটা রেকর্ড করছি। তো আসার পথে আমি বাংলাদেশে কাজ করতে, এই বিশেষ করে এই জঙ্গিদের নিয়ে কাজ করতে এরকম একজন রিটায়ার্ড পুলিশ অফিসারের সাথে কথা বলছিলাম। তো আমি তাকে বললাম যে আসলেই কি জঙ্গি আছে, নাকি এই যে কনস্পিরেসি থিওরির কথা যারা বলে যে এটা আমেরিকার বানানো গল্প, এটা ভারতের বানানো গল্প, এটা শেখ হাসিনা সরকারের একটা চাল। তো তিনি নিশ্চিত করে বললেন, এবং তিনি হলি আর্টিজানে যে জঙ্গি আক্রমণ হয়েছিল সেটি নিয়ন্ত্রণ করতে যে নিজে গুলিবিদ্ধ হয়েছিলেন, তো তিনি বললেন যে বাংলাদেশে জঙ্গিদের বাম্পার ফলন হতো, কিন্তু শেখ হাসিনার সরকার যেহেতু জিরো টলারেন্স ঘোষণা করেছিলেন সেহেতু জঙ্গিদের অপারেট করাটা খুব কঠিন হয়ে গিয়েছিল। এবং শেখ হাসিনার আমলে এই বিভিন্ন বাহিনীর, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, এদের বিভিন্ন দেশে পাঠিয়ে এই জঙ্গি দমনের উপরে বিশেষ ট্রেনিং দিয়ে আনা হয়েছিল। সুতরাং তাদের জঙ্গি দমন কর্মসূচিটা খুব স্ট্রং ছিল, কিন্তু এই 24-5 অগস্টের পর থেকে একদম সেটা আগের মতো নেই এবং জঙ্গিদের অভয় আরণ্য হয়েছে। এবং একটি গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি যে মহাখালীতে যে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের, আর্মিদের যে একটা ক্লাব আছে রাওয়া ক্লাব, এই রাওয়া ক্লাবে অনেক অবসরপ্রাপ্ত অফিসার রয়েছেন যারা সরাসরি বাংলাদেশে এই জঙ্গি নেটওয়ার্কের সাথে জড়িত, এবং তারা অনেকেই এই জঙ্গিবাদ সম্প্রসারণের শুধু ভূমিকায় রাখেন না, পৃষ্ঠপোষকতাও দিয়ে থাকেন। সো আমার মনে হয় যে যেহেতু বিড়ালের গলায় ঘন্টাটা পরানো হয়ে গেছে, পাকিস্তান বাংলাদেশ সরকারকে বলেছে এবং বাংলাদেশ সরকার এটা নিয়ে কাজ করেছে এবং এটি এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও চলে এসেছে, সুতরাং এটিকে আর আড়াল করার কিছু নেই। এই বাস্তবতা মেনে নিয়ে বাংলাদেশে জঙ্গিদের দমন করতে হবে, কারণ এই জঙ্গিরা এরা বাংলাদেশকে একদিকে যেমন অস্থির করবে, অস্থিতিশীল করবে। এই যেমন গত বছর 4 জন বাংলাদেশি পাকিস্তানে গিয়ে পাকিস্তান এই টিটিপি এদের পক্ষে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিহত হয়েছেন। তাদের 3 জনের নাম জানা গেছে, একজন ফয়সাল, একজন রতন ঢালি, আর একজন জুবায়ের। এবং এই 3 জনের বয়স, 2জনের বয়স 22, একজনের বয়স 29। অর্থাৎ এই অল্প বয়সী তরুণদের ধর্মের কথা বলে, জিহাদের কথা বলে এই যে রিক্রুট করছে জঙ্গি নিয়ে, এর ফলে বাংলাদেশ শুধু ঝুঁকির মুখে পড়ছে তা না, আমাদের প্রতিবেশী ইন্ডিয়া, যেটা পাকিস্তানের একটা টার্গেট, যে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতকে অস্থির করা, ভারতে আক্রমণ করা, তো সেই ঝুঁকিটাও কিন্তু বাড়ছে। এবং সমস্যা হলো যে বাংলাদেশে বর্তমানে যে সরকারটি রয়েছে, বিএনপি সরকার, এবং যে বিরোধী দল রয়েছে জামাতে ইসলাম, তারা উভয়ই এই জঙ্গিদের লালন পালনের সাথে সম্পৃক্ত। এমনকি জামাতে ইসলামের যিনি আমির এবং যিনি সংসদের বিরোধী দলীয় নেতা, তার ছেলেও কিন্তু এই জঙ্গি সম্পৃক্ততার জন্য একবার গ্রেপ্তার হয়েছিল। আর বিএনপির কথা তো শুরুতেই বললাম, ইভেন এবার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরেও তার সাথে যারা দেখা করেছে, এরকম অনেক ছবিতে দেখা গেছে যে জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত বেশ কিছু লোক তার কাছে গিয়ে দেখা করেছে এবং সেই ছবি ফলো করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। সুতরাং বাংলাদেশের জন্য একটি ভীষণ অ্যালার্মিং ঘটনা
এবং জঙ্গিবাদ যদি এভাবে বাড়তে থাকে তাহলে এমনিতেই বাংলাদেশ ভিসা পায় না, অধিকাংশ দেশেই এখন ভিসা দেয় না, ঢুকতে দেয় না। এবং বাংলাদেশের নানাবিধ সংকট, বাংলাদেশের কাছে এখন টাকা নেই, বাংলাদেশের কাছে তেল নাই, কৃষক তেলের অভাবে ডিজেলের অভাবে সেচ দিতে পারছে না, সার কারখানা বন্ধ। তো নানাবিধ জটিলতার মধ্যে যদি এই জঙ্গি সম্পৃক্ততার যোগ হয় তাহলে একেবারে সোনায় সোহাগা, বাংলাদেশকে একেবারে সেই সুদান ইয়েমেন লেভেলের ট্যাগ দিতে পৃথিবী বসে থাকবে না। প্রিয় বন্ধুরা, দেশের জন্য আসলে এই দুঃসময়, এই জঙ্গিবাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতেই হবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। গতকাল মঙ্গলবার সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বাংলাদেশের সংবাদপত্রের মালিক পরিষদ, বাংলাদেশ নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, নোয়াবের নেতৃবৃন্দ দেখা করেছেন এবং সেই বৈঠকের কিছু বিষয় নিয়ে আমার মনে কিছু ধারণা এসেছে। আমার মনে হয় যে এটি নিয়ে একটু আলোচনা করা দরকার। পাশাপাশি হঠাৎ করে একটা হার্ট ব্রেক এবং তার ফলে প্রিজন ভ্যানে বসে থাকা কয়েকজন ভিআইপি বন্দী হুড়মুড় করে পড়লেন। প্রথমে একজন পড়লেন ফ্লোরের উপরে, তার উপরে একজন, তার উপরে একজন, এবং ভীষণ দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়টি নিয়ে আমি একটু আলাপ করতে চাই। শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। যে কথা বলছিলাম যে গতকাল দুপুরে একটি মিটিং হয়েছে সংবাদপত্র মালিক পরিষদের প্রতিনিধিদের সাথে। সেখানে ছিলেন সভাপতি মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, আরো ছিলেন মাহফুজ আনাম, মতিউর রহমান প্রথম আলোর, বণিক বার্তার ছিলেন, দৈনিক করতোয়ার ছিলেন, দৈনিক পূর্বকোণের ছিলেন, আবার সমকালের যে প্রচারকারী প্রতিষ্ঠান তার ব্যবস্থাপনা পরিচালক মিস্টার আজাদ ছিলেন। তো খুবই গুরুত্বপূর্ণ একটা মিটিং হয়েছে এবং যে কোনো সরকার প্রধানের মতো তারেক রহমান বলেছেন যে তার সরকারও সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে সিরিয়াস। গতানুগতিক কথাবার্তা হয়েছে, সেটি নিয়ে কিন্তু একটি ছোট্ট বিষয় নিয়ে একটু শুরু করি। সেখানে মাহফুজ আনাম যখন বক্তৃতা দিচ্ছিলেন তিনি বলছিলেন যে বর্তমান সরকার গণমাধ্যম বান্ধব সরকার এবং বর্তমান সরকারের অনেক প্রশংসা করছিলেন। তিনি যখন প্রশংসা করছিলেন তখন সেখানে উপস্থিত সমকালের মালিক মিস্টার আজাদ তিনি হেসে দিয়েছেন এবং তার হাসিটি উপস্থিত সবার মধ্যেই সংক্রমিত হয়েছে এবং সবাই খেয়ালও করেছে। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানও সেটি খেয়াল করেছেন এবং তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল কি ব্যাপার, মাহফুজ আনাম সাহেবের বক্তৃতার সময় আপনি হাসলেন কেন? তখন তিনি বলেছেন যে ডক্টর ইউনূস যখন ক্ষমতা নিয়েছিল তখনও তিনি এই একই কথা বলেছিলেন। ভীষণ গুরুত্বপূর্ণ একটা কমেন্টস বা অবজারভেশন যাই বলেন। যে ডক্টর ইউনূস ক্ষমতা নিল, এই তেলের ডিব্বা নিয়ে হাজির হলেন এই মাহফুজ আনাম। তারেক রহমান ক্ষমতা নিয়েছে, তেলের ডিব্বা নিয়ে হাজির হলেন মাহফুজ আনাম। 111-এর একটা পরিবর্তিত সরকার দেখেছিলাম আমরা, সেই নিয়াজউদ্দিন ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার, সেখানেও এই তেলের ডিব্বা নিয়ে হাজির ছিলেন এই মাহফুজ আনাম। এবং শুধু মাহফুজ আনাম একা না, তার সাথে প্রথম আলোর মতিউর রহমানও হাজির। এই বিষয়টা নিয়ে আমার মনে চিন্তা হয়েছে যে আসলে এই ভদ্রলোকেরা যারা সংবাদপত্রের মালিক, সংবাদপত্রের এই বিশেষ করে গুরুত্বপূর্ণ সংবাদপত্রগুলো নিয়ন্ত্রণ করেন, তাদের অবস্থানটা আসলে কি? এই ডক্টর ইউনূসের এত প্রশংসা করলেন, ডক্টর ইউনূস যখন পদত্যাগের একটা নাটক সাজালেন তখন এই মাহফুজ আনাম কলাম লিখলেন যে প্লিজ ডোন্ট রিজাইন। আবার এই ইউনূস রেজিমে যখন প্রথম আলো এবং ডেইলি স্টার পুড়িয়ে দেওয়া হলো তখন আবার
তাদের সুর কিন্তু বদলে গেল, এবং তখন তারা গিয়ে তখন থেকে খেয়াল করছে তারা বিএনপির ছাতার নিচে আশ্রয় খুঁজছেন, এবং তারা গতকাল যে মিটিং হলো সেখানে মাহফুজ আনামের কথাবার্তা সেই আগের স্টাইলে। তো এই যে বারবার রূপ বদল, এর মধ্য দিয়ে তারা আসলে কি চান? বাংলাদেশের সংবাদপত্রের মান কি আগের চাইতে ভালো হচ্ছে, না গত 2 বছরে, 2.5 বছরে খারাপ হয়েছে? আমরা শেখ হাসিনা সরকারের সমালোচনা করি, গণমাধ্যমের স্বাধীনতা ছিল না, কিন্তু শেখ হাসিনার সরকারের আমলে টেলিভিশনে বা সংবাদপত্রে যে পরিমাণ সরকারের সমালোচনা করা হয়েছে তার 10% কি এখনো করা হয়? ডক্টর ইউনূসের আমলে তো একদম 0%, মানে সরকারের সমালোচনা করাই যেত না। এখন হয়তো কিছুটা করা যায়, 5 to 10%, কিন্তু শেখ হাসিনার সরকারের আমলে যে পরিমাণ সমালোচনা করা গেছে সেটি সম্ভব নয়। অথচ শেখ হাসিনার সরকারকে নিয়ে যে পরিমাণ কথা বলেছেন এই মাহফুজ আনাম, মতিউর রহমানরা, তাদের সেই জায়গাটা আজকে কোথায়? এদের অবস্থা দেখে মনে হয় যে সুখে থাকতে ভূতে কিলায়। এবং সংবাদপত্রগুলোকে তারাই বলেছেন এই মিটিংয়ে যে 2001 সালে বিএনপি জামাত জোট যখন ক্ষমতা এসেছিল তখন তারা সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণা করেছিল। সেই সংবাদপত্র আজকে রুগ্ন শিল্পে পরিণত হয়েছে। কেন রুগ্ন শিল্পে পরিণত হয়েছে? সব দায় কি সরকারের? এর কোনো দায় কি এই সংবাদপত্রের মালিক পক্ষের নেই? এই জায়গাটা নিয়ে আমার মনে হয় যে একটু ভাবার সময় এসেছে। এই যে আরো একজন যিনি নওয়াবের বর্তমান সভাপতি, আহ, শ্রদ্ধেয় সাংবাদিক মতিউর রহমান চৌধুরী, অনেক সিনিয়র সাংবাদিক, তার রিপোর্ট পড়েই আমরা আসলে বড় হয়েছি, ইত্তেফাকে ছিলেন এক সময়। কিন্তু তার বর্তমানে ভূমিকাটা কি? তার পত্রিকা মানব জমিনের রিপোর্টিং কি? এইসব রিপোর্টিং দেখলে কি সংবাদপত্রের প্রতি আপনার কোনো শ্রদ্ধা জন্মাবে? সংবাদ মাধ্যম, সংবাদপত্রের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, এই বিষয়গুলো তো আমরা শুনে শুনেই এত দূর এসেছি। আর বিদেশে থাকার কারণে আমি কিছুটা পরিচিত। কিন্তু এই মতিউর রহমান চৌধুরীর পত্রিকা মানব জমিনের যে তার স্ট্যান্ডটা কি? এই যে 2 দিন পর পর শেখ হাসিনাকে নিয়ে যে বিভ্রান্তিকর মিথ্যে সংবাদ ছাপায়, এইটা কি সংবাদপত্রের স্বাধীনতা? একবার শেখ হাসিনাকে কাতার পাঠান, একবার বলেন এই যে ভারত ফিরায় দিচ্ছে, আবার বলেন যে মানে একের পর এক মিথ্যা বিভ্রান্তি ছড়াচ্ছে। তো আমি যখন দেখছি যে একটা মানুষ কন্টিনিউয়াসলি মিথ্যে কথা বলছে, এইটা কি সংবাদপত্রের স্বাধীনতা? আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে এখন আলোচনা হওয়া উচিত। যে গত 2-3 দশক ধরে সংবাদপত্রের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসেছে এই মতিউর রহমান, এই মতিউর রহমান চৌধুরী, এই মাহফুজ আনাম, এদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা উচিত। আমার মনে হয় যে সংবাদপত্রের মুক্তির লক্ষ্যে প্রথম করণীয় উচিত যে এই মানুষগুলোকে আসলে এই সংবাদপত্রের যে শ্রদ্ধার আসনে আমরা বসিয়েছি, নেতৃত্বের জায়গায়, সেখান থেকে সরিয়ে আনা। কারণ এরা বারবার প্রমাণ করেছে যে এরা সুবিধাবাদী, রং বদলকারী, এবং বাংলাদেশে গণতন্ত্র বিপন্ন করার যে প্রক্রিয়া, বিরাজনীতিকরণ করার যে প্রক্রিয়া, তার সাথে এই মানুষগুলো জড়িত। এরা বারবার দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল। বারবার তারা অস্বাভাবিক সরকার পদ্ধতি আনায়, মানে রাজনীতির স্বাভাবিক গতিপথ বদলে যে অস্বাভাবিক, এই 1-11-এর কথাই বলেন, ডক্টর ইউনূসের কথাই বলেন, এই সব সময় কিন্তু এই মানুষগুলো একটা রোল প্লে করেছে, এবং এরা দেশের সর্বনাশ করার জন্য পেছনে পেছনে ভূমিকা রেখেছে। তো এরা এই যে অন্যায় করছে, দেশের গণতন্ত্রকে ব্যাহত করছে, এর জন্য এদের শাস্তি প্রাপ্য কিনা এই বিষয় নিয়ে একটু কথা বলা দরকার। উই নিড টু স্পিক আপ। আরো আরো মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন যে 3 মাস পর পর তারা প্রধানমন্ত্রীর সাথে বসবে। এটি নিয়েও কিন্তু সমালোচনা শুরু হয়েছে। 3 মাস পর পর যদি প্রধানমন্ত্রীর সাথে বসেন, সেটা কি গণমাধ্যমের স্বাধীনতার জন্য ভালো হবে, নাকি সরকারের সাথে এক ধরনের
আপনি এক ধরনের অলিখিত চুক্তিতে চলে যাবেন। সরকারের কাছে কি আপনি দাসত্ব লিখে দিচ্ছেন কিনা এ বিষয়টি নিয়ে ভাবতে হবে। সুতরাং গণমাধ্যমের সত্যিকারের স্বাধীনতা যদি চাই বাংলাদেশের প্রেক্ষাপটে, বিএনপি সরকারের ইতিহাস যদি দেখি, সব মিলিয়ে আমরা কতখানি স্বাধীনতা আসলেই পাবো, এবং সেটি পাওয়ার জন্য কি আমরা সেই মানুষগুলোকে সামনে রাখবো যারা বারবার বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার, বিপন্ন করার প্রক্রিয়ার সাথে জড়িত, যারা বারবার নিজেদের স্বরূপ জাতির সামনে উন্মোচিত করেছে। আমার মনে হয় যে দিস ইজ দ্য টাইম টু ডিসকাস দিস। আমি মাননীয় তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। জহিরুদ্দিন স্বপন ভাই আমাদের ছাত্র জীবনে যৌবনের যারা যেসব নেতারা আমাদের স্বপ্ন দেখাতেন, হি ওয়াজ ওয়ান অফ দেম। আজকে রাজনীতির যে জায়গায় থাকুক, আমার মনে হয় যে মিস্টার ইনফরমেশন মিনিস্টার, ইউ নিড টু কনসিডার দিস। কারণ সংবাদপত্রের স্বাধীনতার মাধ্যমে আপনি একটা গ্রুপ অফ দালালস তৈরি করবেন, এটা আমাদের নিশ্চয়ই প্রত্যাশিত নয়। এর পাশাপাশি আরেকটি ছোট্ট খবর দিচ্ছি যে গত 19শে এপ্রিল রবিবারের ঘটনা, আপনারা জানেন যে যে প্রিজন ভ্যানে করে আইসিটিতে যে ভিআইপি লোকজনদের আনা নেওয়া করা হয়, যে সাবেক মন্ত্রী, সাবেক এমপি, এই প্রিজন ভ্যানগুলোর অবস্থা তো দেখাই যায় যে একদম ভাঙাচোরা মুড়ির টিন। একদিকে শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে আসে সাবেক সেনা কর্মকর্তারা, আর একদিকে ভাঙা মুড়ির টিন সম প্রিজন ভ্যানে আসে, এবং এই যে ড্রাইভাররা যে এটা ড্রাইভ করে একদম রেকলেস। এবং এই শনিবার, এই রবিবার 19 তারিখ যেটা হয়েছে, মানে গাড়ি চালাচ্ছিল খুব স্পিডে, তারপর হঠাৎ করে খুব কড়া ব্রেক করছে, তখন সেখানে একজন এমপি, তিনি ধাপাস করে পড়ে গেছেন, 70 ঊর্ধ্ব একজন এমপি, এবং তার মুখ, কান এগুলো একদম কেটে গেছে। তার একজন আত্মীয় আমাকে বললেন যে যে দেখে হঠাৎ চিনতে পারেনি, মুখ টুক খোলা, কি হয়েছে শুনলো, এবং তাকে দেখে মনে হচ্ছে যে বয়স 10 বছর পড়ে গেছে। তার উপরে পড়েছেন মন্ত্রী পলক, তার উপরে পড়েছেন মেজর জেনারেল রিটায়ার্ড জিয়াউল হাসান। তো আমার মনে হয় যে ভিআইপি বন্দীদের যখন ক্যারি করা হয়, শুধু ভিআইপি বন্দী না, এটা একজন বন্দী হিসেবে এইটুক নিরাপত্তা সরকারের কাছে, রাষ্ট্রের কাছে তার প্রাপ্য। এবং এই যে এমপির কথা বললাম, তার অবস্থা এতই খারাপ যে তাকে এই সপ্তাহে এই বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে এমআরআই করার জন্য আনা হবে। সো প্লিজ, বন্দী মানেই যে আপনারা যা ইচ্ছা তাই করবেন, এমনি কারাগারের ভেতর থেকে অনেক 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 মানসিক শারীরিক নির্যাতনের খবর পাই, সবটা আপনাদের সামনে বলি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে দিস ইস্যু নিডস টু বি সিরিয়াসলি ডিল্ট উইথ। আমি মাননীয় ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজনসের দৃষ্টি আকর্ষণ করছি। শুরুতে আবারও যেটা নিয়ে কথা বলছিলাম ওটা দিয়ে শেষ করতে চাই যে আমিও এই গত 1.5 বছরের মতো হয়ে গেল প্রায়, এই যে ইউটিউবে আপনাদের সাথে এভাবে প্রোগ্রাম করছি, এর মধ্য দিয়ে সাংবাদিকতার কিছুটা ফ্লেভার আমিও পেয়েছি। আমার একটা নেটওয়ার্কও ডেভেলপ করেছে, এবং আমার কাছে মনে হয়েছে যে সংবাদ মাধ্যমের, সংবাদপত্রের সততা একটা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে মজবুত করার জন্য ভীষণ জরুরি। সব দোষ সরকারের এভাবে দিয়ে হবে না, নিজেকেও সৎ হতে হবে। যে সততা আমরা মাহফুজ আনাম, মতিউর রহমান কিংবা মতিউর রহমান চৌধুরীদের কাজে কথায় দেখিনি। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।